পরবর্তীতে অর্থ হইলো যখন কোনো জায়গায় পারফর্ম করতে যাবে, লাইভ পারফর্ম করতে যাবে, আপনার যে ফ্যান বেসটা আছে তারা দেখবে যে না এখানে শিশির ব্যান্ড সে হচ্ছে লিডটা বাজাচ্ছে না, অন্য কেউ পারফর্ম করছে, হয়তো সে ভালো করছে, হ্যাঁ, বাট আপনাকে কিন্তু তারা মিস করবে। এই যে তারা মিস করছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে মিস করেন? রাফার সাথে প্রথম যে গানটা ছিল নিজেকে হারাবার বোধ হয়, ওটা কিন্তু বেশ ভালো পপুলারিটি পেয়েছিল, বিকজ আমরা রেডিওতেও অনেক বাজিয়েছি গানটা এবং অনেক রিকোয়েস্ট আসতো এবং বেশ পপুলার হয়েছিল। তো অলরেডি যে গানটা আপনারা রিলিজ করেছেন আছে কি মানে 3 দিন হয়ে গেছে, তো এই 3 দিনে কতটুকু রেসপন্স পাচ্ছেন? এটা স্যার আমি একটু ইন্টারেস্টিং একটা কথা বলি, নিজেকে হারাবার ভয় যখন বের হয় তখন আমি কখনোই ভাবিনি যে গানটা তো রেসপন্স, আমি জাস্ট একটা গান করলাম, করে দিলাম যেরকম ভাবে করা। বাট করে যখন আমরা 1 মাস 1.5 মাস পরে জয়বাংলা কনসার্টে রাফার সাথে স্টেডিয়ামে করলাম, তখন দেখি পুরো স্টেডিয়াম গাচ্ছে গান। সো এইটা হওয়ার সময় আই ওয়াজ লাইক ও দিস ইজ আমার গানটা হচ্ছে ভালোভাবে গেছে। হ্যাঁ, সো এই গানটা করার সময় আমি আবার একটু নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছিলাম, বিকজ আপনার প্রথম ওইটা সুপার ছিল, এখন ওইটার একটা এক্সপেকটেশন আছে। এক্স্যাক্টলি, ওইটা কারেক্ট জিনিস ধরছে। আমার এক্সপেকটেশন ছিল আচ্ছা মানুষ তো এখন আমি এখন ব্যান্ড নেই, আমার কিছু নেই, আমি একটা মানে ল্যান্ডলেস মানুষ বেসিক্যালি বলতে গেলে। সো এখন আমি যদি কিছু একটা করি মানুষ তাকায় থাকবে যে আচ্ছা শিশির এখন কি করতেছে। সো এই জিনিসটার জন্য আমি ওয়াজ লাইক গানটা কি হবে, কেমন হবে, একটা মানে খুব টেন্স অবস্থায় ছিলাম, শুধু গান নিয়ে আমি এভরিথিং সবকিছু নিয়ে মানে প্রেশারের মধ্যে ছিলাম। সো করার পরে দেখলাম যে আমার ফার্স্ট 3 days যে আল্লাহর রহমতে নিজেকে ভাবে যে রেসপন্সটা ছিল আমার ডিজিটাল প্ল্যাটফর্মে তার থেকে 2 থেকে 2.5 গুণ বেশি এখন রেসপন্স আসছে আল্লাহর রহমতে। সো দিস ইজ ভেরি বিগ ফর মি। মানে এটা জাস্ট আপনি যেটা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম আপনার সাথে, ফর পিপল লাইক আস ভিউজ কিন্তু ইম্পর্টেন্ট না সবসময়, যেটা আপনি নিজেই বলছিলেন যে কমার্শিয়ালি অনেক আর্টিস্ট অনেক ভিউ মিলিয়ন্স ভিউ করে, বাট ব্যান্ডের ক্ষেত্রে দেখবেন যে ভিউ লিমিটেড থাকলেও তাদের লাইভ অডিয়েন্স অনেক হিউজ থাকে। সো আমাদের জন্য দরকার হচ্ছে যে এই গানটাকে মিনিংফুল ভাবে অডিয়েন্সকে টাচ করলো নাকি করলো না, তাকে যদি আমরা কোনো মতে ইমোশনালি আমরা রিলেট করতে পারি আমাদের লিসনার্সদের সাথে, সেখানে আমাদের সাকসেসটা। সো এখানে যে কয়েকটা মানুষ আমাদের যদি বলে যে ভাইয়া এই গানটা যে করছেন এটা আমার খুব টাচ করছে, তখন আমরা আলহামদুলিল্লাহ এটা তো খুবই ভালোভাবে জিনিসটা সাকসেসফুল হলো। সো এই জন্য আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড সারপ্রাইজ এট দ্য সেম টাইম অ্যাকচুয়ালি। এবং আমরা আশা করছি যে এই গানটা আরো অনেক বেশি রেসপন্স পাবে, আর ডেফিনেটলি যখন থেকে আমরা রেডিও টুডেতেও যখন বাজা শুরু করবে, সো আমাদের লিসনারদের কাছ থেকেও কি রেসপন্স আর সেটা আমরা হয়তো আপনাকে ফিডব্যাক শেয়ার করতে পারবো। সো বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে আমরা যদি তাকাই, গত 2 দশকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ব্রেকডাউন গেছে। আপনার বড় বড় যতগুলো ব্যান্ড আছে সবগুলো ব্যান্ড হয়তো ভেঙে গেছে, তাদের টিম মেম্বাররা বের হয়ে গেছে, নতুন করে আবার তারা টিম ফর্ম করছে। শুধুমাত্র বাংলাদেশের ব্যান্ডের কথা বলবো না, ইন্টারন্যাশনালি এই জিনিসটা হচ্ছে, গত 2 দশকে কিন্তু এই বিষয়টা হচ্ছে। তো এটা কেন হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? এটা এখন স্টেবল হতে পারে? এটা আসলে কি মানে মানে এটা খুব ন্যাচারাল একটা জিনিস হতে পারে, বিকজ অনেক সময় অনেক পার্সোনাল রিজনস থাকতে পারে, অনেক সময় অনেক নিজেদের অনেক ইস্যুস থাকতে পারে, যে মানে একটা ডিপেন্ড করে। দেখেন আপনার যদি ধরেন একটা ইউনিভার্সিটিতে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল থাকে, এই একটা স্কুলের ফ্রেন্ড সার্কেল থাকে আবার। সো আমাদের যে ইউনিভার্সিটি ফ্রেন্ড সার্কেল যে সবসময় স্কুলের মতো সারা জীবন থাকতে হবে এমন কিন্তু না, যে সবাই কিন্তু একটা পয়েন্টে সেপারেট হয়, ডিফারেন্ট প্রায়োরিটিজ আসে লাইফে, ডিফারেন্ট জিনিস আছে, ডিফারেন্ট ডাইরেকশন আসতে পারে, অনেক রকম ইস্যুস হতে পারে। এটা খুব নর্মাল একটা সিচুয়েশন। আর কিন্তু ব্যান্ডের মতো আগে যায়, এটাতে কিন্তু কোনো মানে এমন না কিছু ব্যান্ড ভাঙতে পারে, কিছু ব্যান্ড আবার নিজেদের ফরওয়ার্ড যেতে থাকে। সো ইট ইজ আ ভেরি নর্মাল থিং ইফ ইউ লুক এট ইট। মানে এমন না যে খুব রিয়ারলি হচ্ছে, প্রতি ব্যান্ডে কিছু না কিছু চেঞ্জে সবসময় আসে। কিন্তু আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে আপনার যারা গানটাকে ভালোবাসে, মিউজিকটাকে ভালোবাসে এবং যারা আপনাদেরকে ফলো করে, আপনাদের বা ব্যান্ডগুলোকে যারা ফলো করে, সো তাদের তো ডেফিনেটলি একটা এক্সপেকটেশন থাকে যে তার প্রিয় ব্যান্ডটা এইভাবে পারফর্ম করবে বা এইভাবে তারা অনেক কাজ করবে, প্রোডাকশন দিবে। সো তাদের এই চিন্তায় যখন এই ধরনের ব্রেকডাউনগুলো আসে, তখন এটা কি আসলে আপনাদের কাছে মনে হয় এটা পজিটিভ? যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে যদি আপনাকে বলি, যেমন বাংলাদেশে আর্টসেলের একটা হিউজ ফ্যান বেজ আছে, শিরোনামহীনের একটা হিউজ ফ্যান বেজ আছে, মাইলসের আছে। তো প্রত্যেকটা ব্যান্ডেরই কিন্তু গত কয়েক বছরে তাদের ব্রেক হয়ে গেছে। হ্যাঁ, তো যারা আপনার কনসার্টে যায়, কনসার্টে একসাথে দেখতে চায় আপনার এই ব্যান্ডের 4 জন মেম্বার, এই 4 জন মেম্বারকে নিয়েই আমি কনসার্টটা দেখতে চাই। হ্যাঁ, ব্যান্ড কনসার্ট করছে ঠিকই, বাট ওই মেম্বারটা নাই, স্পেসিফিক মেম্বারটা নাই, স্পেসিফিক কিছু মেম্বার নাই। হ্যাঁ, সো এই যে যারা আপনাদের ভিউয়ার্স বা যারা আপনাদের লিসনার্স, তাদের যে এই যে মেন্টাল একটা স্ট্রেস দিচ্ছেন আপনারা, সো এটা কি মনে হয় এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? আচ্ছা, মেন্টাল স্ট্রেসটা আমরা অ্যাকচুয়ালি কখনোই যখন পরবর্তীতে অর্থ হইলো যখন কোনো জায়গায় পারফর্ম করতে যাবে, লাইভ
পারফর্ম করতে যাবে, আপনার যে ফ্যান বেসটা আছে তারা দেখবে যে না, এখানে শিশির ব্যান্ড সে হচ্ছে লিডটা বাজাচ্ছে না, অন্য কেউ পারফর্ম করছে, হয়তো সে ভালো করছে, হ্যাঁ, বাট আপনাকে কিন্তু তারা মিস করবে। এই যে তারা মিস করছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে মিস করবেন? আসলে সত্যি কথা বলতে কি, দেখেন, একটা ব্যান্ডে থাকা মানে কিন্তু আপনার একটা বাসার মতো হয়েছে। আমি এত বছর একটা ব্যান্ডে আছি, এটা তো আমার হোম, এটা আমার বাসা, রাইট? সো অডিয়েন্সরা যেরকম মিস করবে, ডেফিনেটলি আমিও জিনিসটা মিস করবো। এটা কিন্তু এমন না যে অডিয়েন্সকে শুধু আমি হার্ট করছি, আমি নিজেও কিন্তু আমি জিনিসটা মিস করবো। আমিও কিন্তু এটার মধ্যে একটা পার্সন যেটার মধ্যে ওই ফিলিংটা আমার সবসময় থাকবে। আর আপনি যেটা বলছেন এটা ডেফিনেটলি ঠিক, যে একটা আমি একটা ইভেন মি অ্যাজ আ ফ্যান, যখন আমার বিদেশে মেগাটাতে একটা ব্যান্ড দেখতেছি তারা ভেঙে গেল বা সরে গেল, আমার খারাপ লাগবে, বাট এটা তো একটা পার্ট। এটা তো আমরা তো চাই না যে ধাম করে একটা কিছু থেকে সরে গেলাম, এটা তো নিজেরই কেউ চাই না। বাট আমাদের ডিফারেন্ট পার্সোনালিটিস কিছু জিনিস আসতে পারে, কিছু ব্রাইটিস আসতে, কিছু জিনিস হতে পারে যেটা সবসময় এক নাও থাকতে পারে। বাট এটা অডিয়েন্সে যদি খারাপ লাগে, এটা আমাদেরও খারাপ লাগে। বাট দ্য থিং ইজ, এখনকার টাইমে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক কিছু যুগ, মানে এখন কিন্তু মানুষের আগের মতো একটা জিনিসটা অনেকক্ষণ করে থাকে না, সাথে সাথে কিন্তু অন্য জায়গায় অ্যাটেনশন চলে যায়। আর যে ব্যান্ডরা চলে একটা পয়েন্টে চেঞ্জ হলে ওই নেক্সট জেনারেশন কিন্তু ওই নতুনভাবেই ব্যান্ডটাকে দেখবে, চিনবে। সো আমাদের যে কি করছি এটা সাময়িকভাবে হয়তো মানুষের মনে থাকবে, বাট পরে দেখবেন এটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে নতুন ব্যান্ডটা কিভাবে মুভ করছে। এটি হচ্ছে ফ্যাক্ট। ওকে। সো শিশির ভাই, আপনার কারেন্ট যে কাজগুলো আপনি করছেন সেটা অলরেডি আপনি শেয়ার করেছেন, এবং আমরা আপনার রিসেন্ট গানটা নিয়েও আমরা কথা বললাম, এবং আপনার ফিউচার প্ল্যানিং পুরোপুরি জানি না, বাট আপনি যদি স্পেশালি কিছু বলতে চান যে হ্যাঁ, আমার একটা টার্গেট আছে যে আমি এই আগামী 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে আমি এই কাজগুলো করব, বা এইভাবে আমি নিজেকে একটু অন্য স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার জন্য খুব সবকিছু খুব তাড়াতাড়ি হচ্ছে। আমি চিন্তা করার সময় পাইনি, বিকজ আমার 2 মাসের মধ্যে আমার বেসিক্যালি পুরা গান টান করে ওইটার মধ্যেই ফোকাস ছিল। সো আমি সামনে কি করবো আমার এত বড় কোনো প্ল্যান নাই, যে বাট ডেফিনেটলি আমি মিউজিকের মধ্যে ইনভলভ থাকতে চাই। আর সামনে আমার ধরেন গান আমার যেগুলো অনেক করা আছে সেগুলো আমি আস্তে আস্তে রিলিজ করবো, সামনে আরো বেশি বেশি করে গান রিলিজ করবো। আর আমি অডিয়েন্সকে নতুন নতুন গান দিব। আমি চাচ্ছি যে সবসময় ডিফারেন্ট কিছু দিতে। সো ওটাই হচ্ছে আমার গোল। বাট আমার লাইফ নিয়ে আমি কোন দিকে কি করবো বা কি, ওরকম আমার কনক্রিট কোনো এখনো প্ল্যান নেই। বাট এটাই, জাস্ট মিউজিক করবো, ভালো মিউজিক করতে চাই। আর আমি অডিয়েন্সরা যারা আমাকে এত বছর ধরে আমাকে এত কিছু দিয়ে আসছে, আমি তাদেরকে রিটার্ন কিছু দিতে চাই। এটাই হচ্ছে আমার গোল। আপনাকে যারা ফলো করেন বা আপনাকে যারা পছন্দ করেন, তারা অনেকেই জানেন যে আপনি বিজনেসের সাথে কানেক্টেড আছেন। সো মিউজিকে বেশি প্রেফার করবেন নাকি বিজনেসও আপনি ফোকাস করবেন? এখন আমি 1.5-2 বছর ধরে আমি মিউজিকের বেশি ফোকাস করছি, বিকজ যদি আমি সবসময় প্রফেশনাল মিউজিক করিনি, তাহলে কিছু বলতে পারি সেমি প্রফেশনাল মিউজিকটা করা হচ্ছে। বিকজ কাজ বাদেও আমি মিউজিকটাকে আমি খুব ছোটবেলা থেকে আমি খুব প্যাশনেট। সো এখন আমি জানি যে আমি মিউজিকে আমি অনেক কিছু করতে পারবো। সো আমাকে যারা এত বছর ধরে আমাকে যারা মানে যে সাপোর্টটা দিয়ে আসছে, মানে আমি তাদের জন্যই মিউজিকটা করছি বেসিক্যালি। সো আমি চাই যে তাদেরকে আমি এমন কোনো মিউজিক দিতে যেন আমি মনে রাখতে পারি যে গানটা করছি, আচ্ছা ঠিক আছে, এটা আমার লাইফে পার্সোনালি কানেক্ট করতেছে, এই জিনিস আমি করে দিতে চাচ্ছি। আর আমি সামনে নতুন এরকম মিউজিক আনবো যেটা আমি করতে পারছি যে আচ্ছা ঠিক আছে, আমি ডিফারেন্ট কিছু একটা করতে পারলাম। সো এই জন্য আমি মিউজিক নিয়ে এখন অনেক বেশি সিরিয়াস। ওকে, গ্রেট। সো ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনারা শুনছেন রেডিও টুডে FM 89.6, এবং একই সাথে আপনারা এই পুরো অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন রেডিও টুডে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে। আমাদের আজকের এই অনুষ্ঠানটার নাম হচ্ছে মিউজিক্যাল আড্ডা উইথ শিশির আহমেদ। আজকে আমরা একটি বিশেষ কারণে হাজির করেছি শিশির ভাইকে, আর সেটা হচ্ছে আছে কি মানে এই গানটা রিলিজ হয়েছে 3 দিন আগে। শিশির ফিচারিং রাফার এই গানটা আজকে আমরা রেডিও রিলিজ করবো। ইনফ্যাক্ট কিছুক্ষণের মধ্যেই আমরা রেডিও রিলিজ করবো, বিকজ দেখতে দেখতে আমাদের শো এর একদমই শেষের পর্যায়ে চলে এসেছি। আমরা শিশির ভাইয়ের কাছে একদম শেষ পর্যায়ে জানতে চাই, যারা রেডিও টুডে লিসনার আছে কিংবা যারা আপনার ফ্যান ফলোয়ার্স যারা আছে, তাদের উদ্দেশ্যে আপনি শেষ সময় এসে কি বলতে চান এবং এই গানটাকে নিয়ে কি বলতে চান? সো বেসিক্যালি সবাইকে বলতে চাই যে রেডিও আমাদের দেশে খুব ইন্টিগ্রাল একটা পার্ট ছিল। এখন হয়তো ডিজিটাল মিডিয়াটা অনেক পপুলার হয়ে যাচ্ছে, বাট রেডিও ওয়াজ দ্য রিয়েল চার্ম অ্যাকচুয়ালি। এগুলো আসার আগে সবাই আমরা অনেক রেডিওতে গান শুনতাম, রেডিওতে অনেক প্রোগ্রাম শুনতাম। সো দ্যাট ওয়াজ আ গুড টাইম। সো আপনারাও এখনো যদিও ডিজিটাল মিডিয়া থাকে, রেডিওতেও অনেক ইন্টারেস্টিং প্রোগ্রাম আছে যেগুলো আপনারা এনজয় করবেন। আই হোপ দ্যাট হ্যাপেন্স। আর রেডিও টুডে থেকে থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য এবং ইভেন গানটাকে এক্সক্লুসিভ করার জন্য। অ্যান্ড আজকে মানে আমি রিয়েলি গ্রেটফুল আপনারা যারা গানটা শুনেছেন, যারা এনজয় করেছেন। আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। সো আই হোপ ইউ লাইক দ্য সং। সামনে আরও গান নিয়ে আসছি, সাথে থাকবেন। অ্যান্ড একটা কথা বলতে চাই যে শিশির আহমেদ অ্যান্ড রেডিও টুডে এই ডুও কিন্তু চলতে থাকবে। সো কিপ লিসেনিং টু রেডিও টুডে FM 89.6. Thank you so much. Thank you. Radio Today 89.6 FM.